বন্ধুরা, এটা হচ্ছে আমার ভাসুর আর যা, মানে আমার মামা শ্বশুরের ছেলে আর ছেলে বউ। আমাদের হাঁসপুর গ্রামেই আমরা বিয়ে দিয়েছি, মানে আমার শ্বশুর বাবাই দেখাশোনা করে বিয়ে দিয়েছে। তো দাদা জামাই ষষ্ঠীতে এসেই আমাদের বাড়িতে এসছে। তো যাওয়ার সময় বাবানকে আনিনি, মানে আমার এই দিদির আর কি ছেলে 5-এ পড়ে, বাবানের জন্যে আর দিদির দাদার দুটো বাচ্চা আছে, তো ওদের জন্য আমি মানুকে বললাম জেঠুকে আর বড় মাকে খাবার দিয়ে দে ভাইদের জন্যে। ওখানে 3টে ভাই বোন আছে, তো ওদের জন্যে খাবার মানুষ প্যাকেটে ভরে দিচ্ছে। তো তোমাদের কাছে আমি আমার মামা শ্বশুরের অনেক গল্প করেছি, তো এই যে মামা শ্বশুরের এটা হচ্ছে বড় ছেলে। আমাদের হাঁসপুর গ্রামেই আমরাই দেখাশোনা করে বিয়ে দিয়েছি। আর ছোট ছেলেকে আমার দিদির সাথে বিয়ে দেওয়া হয়েছে, মানে ছোট ভাসুরের সাথে। তো এগুলো আমার হচ্ছে সব বড়, আমার বিয়ের পরে বিয়ে হয়েছে সবাই আর কি বড়। তো তোমাদেরকে বলেছি যে মামা শ্বশুর আমাদের সংসারের খরচা চালায়। তো আজকে আমার ভিডিওটা এই উদ্দেশ্যেই করা, এই যে দাদা এসে টাকা দিয়ে গেল, আর আমি অন ক্যামেরায় সব তোমাদেরকে খুলে বলবো। মানুর হাত খরচার জন্যেও মামা 1000 টাকা পাঠিয়েছে, যেটা আমি অন ক্যামেরায় বলা হয়নি। এক্সাম চালু হয়ে গেছে, বললাম না ইংলিশ মিডিয়াম এখন পড়াশোনার চাপ বেশি। হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই দেখো, দাদা কিন্তু আমাদের সংসার খরচার জন্য মামা পাঠিয়েছে, দাদা দেয়নি, মামা পাঠিয়েছে, মামার টাকা দাদার হাত দিয়ে। মামা তো এখন বয়স হয়ে গেছে, আসতে পারে না। তো দাদা যখনই আসে দাদার হাত দিয়েই পাঠায়, বা দাদা শ্বশুরের হাত দিয়েও কিন্তু পাঠায়। কারণ আমার শ্বশুর হয়তো কোনো দিন কারোর কাছে স্বীকার করবে কি না করবে, যে উপকার করে তার কথা স্বীকার করতে হয়, এটা আমি জানি। তো মানু বলছে দাদু টাকা পাঠিয়েছে, কালকে মাংস আনতে হবে। তো বন্ধুরা, দেখলে আমার যা আর ভাসুর এসেছিলো, ওরা ঠিক ইঞ্জেকশন দেওয়ার আগেই ওরা ঘর থেকে বেরিয়ে গেল। তো ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের বড় ছেলে, আমাদের হাঁসপুর বাজারের ওই পাশে আমরাই দেখে শুনে, মানে আমরা বলতে বাবা আর কি দেখে শুনে বিয়ে দিয়েছে। আর ছোট ছেলের সাথে, মানে আমার ছোট ভাসুরের সাথে, আমি তো ছোট, তো ছোট ভাসুরের সাথে আমার দিদির বিয়ে আমরাই দেখাশোনা করে দিয়েছি। কারণ মামা আর কি আগাগোড়াই, আমি এই বাড়িতে আসার পরে মামার আগাগোড়াই ইচ্ছা ছিল আমাদেরই কায়েস্তর মেয়ে, বা আমাদের রূপার বংশের মেয়ে নেবে। তো আজকে বড় কথা বলছি না, আমি মানুষটা কালো, কিন্তু এই আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলি, আমার বোনের সাথে আমার নিজের আপন পিসি শাশুড়ির ছেলেরও বিয়ে হয়েছে হাঁসপুর বাজারে। তো অনেকেই চায়, মানে রূপার বাবার বাড়ির মেয়ে আর কি, আমার রিলেটিভের কোনো মেয়ে। তো আমার ছোটো মামা শ্বশুর বলছি, বড় মামাই এখন আপাতত আমাদের মাঝখানে আছে। ছোটো মামা শ্বশুর যে সবার বড় ছিল, তারপরে আমার শাশুড়ি মা কেউই তো নেই। তো আমাদের এখন শুধু বড় মামা শ্বশুরই আছে। তো বড় মামা শ্বশুরের খুবই শরীর খারাপ, যেই মামাকে, মানে আমি এত বছর ধরে বিয়ের পরের থেকে, মামা একটা সময় খুব আসতো যখন আমার বিয়ে হয়েছে, বা আগেও এসছে আমার বিয়ের আগে। এখন মামার শরীর খারাপ, মামার মাঝখানে চোখ অপারেশন হলো, মামিরও সুগারের থেকে বয়স হয়ে গেলে যেটা হয়, আর সবার বড় মামা আমাদের, ছোটরাই নেই, আর মামার তো অনেক বয়স হয়ে গেছে। তো আজকে তোমরা হয়তো জানো না, আমি একটা কথা বলি, অনেকবার বলেছি মামা আমাদেরকে সাহায্য করে, আমাকে বিশেষ করে কি সাহায্য করে। তো 2020-তে আমার পুরো কড়া লকডাউনে আমাদের শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে যায়। তারপরে কি বলবো, আর ঘরের কথা বলে লোকে শোনে, আমার শ্বশুর বাবা আমাকে সাহায্য করার জন্য আলাদা হয়ে যায়। কারণ সেই সময় এমন একটা পরিস্থিতি হয়েছিল যে মানুর বাপি আমার সাথে সংসার করবে না, এরকম একটা সিচুয়েশন ছিল। 6 মাস বাবার বাড়িতে লকডাউনে লোকের বাড়ি কাজ করে বা মাঠে কাজ করে মানুকে রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছি, পুরো একটা সিঙ্গেল মাদারের মায়ের মতন সব কিছু করেছি। তো মানুর বাপির এরকম একটা মনে স্ক্রিম ছিল যে আমার সাথে সংসার করবে না বা কিছু। তারপরে আমার যখন শাশুড়ি মা মারা যায়, তখন ওনার মানে ইয়ের সামনে আর কি, ওনার সামনে বলেছিল যে যাওয়ার সে গেছে, আমার মামা শ্বশুর, যে যাওয়ার সে গেছে, আর যে আছে তাকে বাঁচিয়ে রাখতে হবে। আমার মা সবার সামনে এই কথাটা বলেছিল। তখন মানুর মাসে 4টে রক্ত লাগতো, তখন ওর হিমোগ্লোবিন সপ্তাহে, কারণ তারপরে স্প্লিং অপারেশনটা হলো, তখন ওর খুব রক্ত লাগতো। স্প্লিংটা যখন বড় হয়ে গেল, তারপরে আমার শাশুড়ি মা সাধ্য শান্তি বা তার যে সব
A to Z খরচা সব আমার মামা শ্বশুর দিয়েছে, কেউ বলতে পারবে না কেউ দেয়নি। আমি তো 50 পয়সা দিইনি, কারণ তখন মানুর বাপির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, লকডাউনে ওর কাজ ছিল না। বললাম না, তখন একটা মানে কি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল আমাদের মধ্যে আর কি। তারপরে আমাকে সাহায্য করার জন্য শ্বশুরবাবা আলাদা হয়ে গেল। তারপরে আমি মামাকে রীতিমতন জানালাম। তারপরে মামা, তোমরা তো জানো আমি তো সবসময় বলি আমি ছোট, তার মানে তার নিশ্চয়ই বড় কেউ আছে। তো যাই হোক, হয়তো তোমাদের সেটা দেখাতে পারি না, আমাদের ফ্যামিলি থেকে আর কেউ নেই, আছে আমি দেখাই না আর কি। তারপরে শ্বশুরবাবা আলাদা হয়ে যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আমার মামা শ্বশুর এসে মিল চাল করে তারপরের থেকে, কারণ মানুর বাপির সাথে পয়সা করি পাঠাতো না, কাজ ছিল না, লকডাউনে যেটা পরিস্থিতি হয়, তার মায়ের কাজের সময় সে আসতে পারেনি। তারপরে নানান ঝামেলা অনেক রকম আমাদের উপর দিয়ে ঝড়ঝাপটা গেছে। তারপরে আমার শ্বশুর বলছি মামা শ্বশুর প্রত্যেক মাসে আমাদের মা মেয়ের জন্যে, অনেকে হয়তো ভাবে আজকে ভিউয়ার্স এটা তোমাদের জন্যে বা আশেপাশে সবাই ভাবে যে আমার শ্বশুর আমাদেরকে খাওয়ায়। দেখো হ্যাঁ, আমার শ্বশুরকে আজকে যদি একটা লোক দেখতো, তার বিনিময়েও তো তাকে মাস গেলে পয়সা দিতে হতো। আমিও যেমন লোকের বাড়ি কাজ করেছি, পয়সা পেয়েছি, সে কিন্তু স্বার্থেই আমাদের টানে। এবার আমি কি বাজার করি না? লকডাউনে তো তোমাদের ভিডিও করিনি, দেখাতে পারিনি। আমার লকডাউনে আমার মামা শ্বশুর যেমন পারতো, ওনার পেনশনের থেকে 5,000 টাকাও দিত, 3,000 টাকাও দিত, যখন যেরকম পারতো আমার শ্বশুরের হাতে, আমার হাতে না তা বলে আমার শ্বশুরের হাতে দিয়ে যেত। কারণ এটা আশেপাশের লোকেরও জানার দরকার আমি নাকি শ্বশুরের তা খেয়ে শেষ করে ফেলেছি। আমার শ্বশুর আমাকে পছন্দ করে এনেছে। মানুর বাপি বিয়ের আগে লাস্টে না দেখলে নাই, তাই দেখেছে। কিন্তু আমার শ্বশুর পছন্দ করেই আমাকে এনেছে। মানুর বাপি কিন্তু আমাকে আনেনি পছন্দ করে, কারণ ওনার জাতের মেয়ে, তারপরে হচ্ছে মানে স্বজাতের মেয়ে, তারপরে আমি কালো, এইবারই কারুর পছন্দ না। তো আমি নিজেকে নিজে গর্ব করে বলি না আমি কালো হতে পারি, আমাকে কালি বলে ডাকে, আমি নিজের সাথে নিজে গর্ব করি না। আজকে অনেকেই আমাকে বলো যে আমার বদ্দা কত ভালো। যেমন আমার মামা শ্বশুর, আজকে শাশুড়ি মা মারা গেছে 6 বছর হয়ে গেছে, এখনও কিন্তু আমাদের সংসার খরচা আমার মামা শ্বশুর দেয়। আমার বিএমটির সময় আমার মামা আমাকে টাকা পাঠিয়েছে, মামা শ্বশুর, কিন্তু আজ পর্যন্ত আমার মানুর ট্রিটমেন্টের জন্যে আমার হচ্ছে শ্বশুর 1 টাকাও দেয়নি। যখন ভেলুরে যাই বা কলকাতায় যাই 50 টাকা বা 100 টাকা হাতে দেয়, আমি নিতে চাই না, আবার নিজের রাগটাকে কন্ট্রোল করে বলি নে থাক ঝামেলা। কারণ আমি ঝামেলা পছন্দ করি না। ওর বাবা আর আমি পুরো আলাদা। বলে না স্বামী স্ত্রীর মধ্যে একজন রণচণ্ডী হয় আর একজন শান্ত হয়, ওর বাবা হচ্ছে রণচণ্ডী, আমি হচ্ছি খুব শান্ত। আমি বলি থাক, দাদু যা দিচ্ছে তাই নে, কারণ ঝামেলা করলেই ঝামেলা বাড়ে। কিছু কিছু মানুষ জানো না আমার শ্বশুরকে এমনভাবে বলে, পুরো আমাদের নিজে কানে শোনা, মানে তারা মরলে আমি ওষুধ খাবো, আমি মরলে তারা ওষুধ খাবে। আবার তোমাদের রাজীব ভাইয়ের কিন্তু আপন ভাই দাদা বলে না। কিছু মানুষ বলে কি এমনভাবে, তাদের তো মুখের ভাষা খুবই খারাপ, বলে ল্যার মারা, এদের খাওয়াও কেন, আমার শ্বশুরকে এরকমভাবে দোকানে বলে। আমার মেয়ে কালকেও আজকে সকালেও বলেছে যে তো যখন এই কথাগুলো বলে তখন সেই তোমাদের কাছে ভালো হয়, তাই না? আমরা নিজে কানে শুনি কেন আমার শ্বশুর আমাদের খাওয়ায়। তো তাদের উদ্দেশ্যেও বলি যে আমার শ্বশুর আমাদেরকে হ্যাঁ কম বেশি আমাদেরকে দেয়, খাওয়ায়। লকডাউনের পরে আমি মানুর বাপির কাছে পুনায় চলে গেছিলাম। তারপরে আমার দাদা, সে সময় তো ক্যামেরা ছিল না, নাহলে তো মানে ভিডিও করতাম না, নাহলে ভিডিও করতাম। আমার দাদা প্রত্যেক মাসে মুদিখানা চাল দিয়ে বাজার করে দিয়ে যায়। এই যে আমাদের ধান উঠেছে বৈশাখ মাসে, আমার বদ্দা বড় বৌদি মাকে বলছে মা তুমি যাও একবারে 3 মাসের চাল দিয়ে আসো, যতটা পারে আমার বাবার বাড়ি টানে। তোমরা এখন বর্তমানে যে যা মানুষ এই যে ফল খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্যে বা বাজার করার মানে মানুষ যেটুক দরকার পড়ে, আমি যতটা পারি মানুষ ফল মাছ মাংস, কারণ আমি বলবো তারপরে আনবে, যতটা পারি আমি সংসার টানতে থাকি। তার পিছনে আমার মামা শ্বশুর কিন্তু আমাদের জন্যে, ওই যে বললাম না শাশুড়ি মা মরার পরে আমাদেরকে সায়েস্তে দেওয়ার জন্য আলাদা হয়ে গেছিলো 1 সপ্তাহ মতন আমার শ্বশুর বাবা। তারপরে মামা শ্বশুর এসে আবার বলে গেছে যে না, ও বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবে, ও তোমাদের সাথে এত বছর খেয়েছে, এখন আজকে তোমরা, আমি এই যে বলি না মাঝে মধ্যে মানুর বাপি কেমন, তোমরা অনেকে হয়তো বলো স্বামীর নামে নিন্দা করে। আজকে যদি আমি স্বামীর নামে নিন্দা করতাম তাহলে মামা শ্বশুর এই বৌমার নাতিকে তাহলে মামা শ্বশুর টানতো না, সে জানে তার ভাগনা কেমন, তার জন্যই মামা শ্বশুর বাধ্যতামূলক টানে। এখনকার বর্তমান যুগে মা বাবা থাকলেও ভাই বোন খবর নেয় না, কিন্তু আমার মামা শ্বশুর এখনও আমাদের রীতি মতন আমাদের খবর নেয়। আমার মানুও ফোন করে, মানু কয়দিন পরপরই ও দাদুর কাছে ফোন করে, যে না স্বার্থেই না, এমনিই ফোন করে, ওটা ওর ঠাম্মার থেকেও শিখেছে। আমার মামা শ্বশুর আমার শাশুড়ি মাকে ভীষণ ভালোবাসতো, আমার বড়দাও আমাকে ভীষণ ভালোবাসে। আর সেই জায়গাটা আমি গর্বের সহিত বলি, আমি সেই জায়গাটা রেখেছি বলেই মামা শ্বশুর এখনও রূপাকে ভালোবাসে।
আর কি বলবো মানে, আর আমার শ্বশুর এই মুখে রাম ওই মুখে রহিম, আমাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য জানো না কি যে করে এক একজন। আমার শ্বশুরে শুধু উস্কায়, তারাই দাও এখান থেকে, এই জায়গাটা বিক্রি করে, মানে সামনে যে জায়গাটা রয়েছে আমরা থাকি বর্তমানে, এই জায়গাটা বিক্রি করে ইয়েতে চলে যাও, মানে আমার কাকা শ্বশুরের কাছে দিনাজপুরে চলে যাও। আমি আমার মামা শ্বশুরকে তখন ফোনে বলি, মামা বলে আমি তো আছি পিছনে, জানি না মামা এখন বয়স হয়ে গেছে, মামার চোখ অপারেশন হয়েছে, মামা বিছনা সজ্জা হয়ে গেছে, তা সত্ত্বেও মামা প্রত্যেক মাসে, আজকে সেটা তোমাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিলাম, আমি মুখে বড় বড় বাতলিং দিই না, রূপাকে শুধু তোমরা ভালোবাসো না, আমার সৎ ব্যবহারের জন্যে, আমার দাদা যেমন আমাকে ছোটো থেকে ভালোবাসে, বাবার বাড়ির লোক এত ভালোবাসে, সবাই আশেপাশে সবাই সাপোর্ট করে, যখনই আমি মেয়েকে নিয়ে হসপিটালে যাই, মানে এত বছর ধরে 15 বছরের জার্নি, কোনো দিন শ্বশুরবাড়ি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আশেপাশে 17 বছরে আমি কোনো দিন কারোর সাথে একদিন গন্ডগোল করেছি, সেই সাহসটা আমি রূপার রাখে। আমার শ্বশুর যেমন আমাকে দেখে এনেছে, মানুর বাপি আমাকে দেখে আনেনি। তো আজকে দেখলে তোমাদের এটাই আমি প্রমাণ দিলাম, বা আশেপাশের লোক দেখুক যে আমার মামা শ্বশুর আসতে পারেনি, তার ছেলেকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছে আমাদের সংসারের জন্যে। আমি আগেও দিয়েছি গল্প, আমার মামা শ্বশুর, আমি যখন ঘর ভাড়া দিতে পারি না, 6 মাস ছিলাম বিএমটির সময়, তখন আমি মামাকে ফোন করেছি, মামা আমার 6 মাস ঘর আটকে গেছে, মামার সঙ্গে সঙ্গে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছে। কিন্তু অনেকে ভাবে কি যে আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে তোমার শ্বশুর বিএমটির সময় কত দিয়েছে, বিএমটি কি 15 বছরে কোনো দিন 1 টাকা আমার শ্বশুর দেয়নি, এবার যাওয়ার সময় 50 টাকা বা 100 টাকা দেয়, সেটা আমি ভিডিও তো করি, দেখোই। আমি বলি নে দাদু দিয়েছে থাক, অশান্তি করলেই অশান্তি, আর ঠান্ডা থাকলেই বলে না বোবার শত্রু নেই, আমি এখন বোবা হয়ে গেছি। আমি বলি না চেঁচিয়ে মেচিয়ে লাভ নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো। কালকে আসামের একটা দিদি মানে বনগা লোকাল কটায় আছে, আসাম থেকে একজন আসবে, তো হৃদয়পুরে নামবে। লাস্টে ফোন ডাকার সময় বলছে ঠিক কিন্তু বিকাল 5টায় দেখা হচ্ছে। আমি না না দিদি আমি আজকে ভিডিও দেবো না, মানে কালকে আমি ভিডিও দিইনি, হাসতে হাসতে আমি মানে শেষ হয়ে যাচ্ছি। আমি আজকে ভিডিও দেবো না দিদি। সবাই যে এই কথাটা বলে ফোন ডাকার সময়, ঠিক কিন্তু কালকে বিকাল 5টায় দেখা হচ্ছে। তো অনেক অনেক তোমাদের সবার ভালোবাসা। মানু বইটই গোছাচ্ছে কালকে আর কি পড়তে যাবে বলে, তার জন্যে ওর একটু শরীরটার ভিতরে জ্বর জ্বর রয়েছে, কি করব বলো। তো অনেক কথা বলার ছিল, তাও ভিডিওটা 10 মিনিট হয়ে গেল। এই যে আমাকে যে বলেছে যে এই মানে মুখের ভাষা খারাপ, তারপর তো আরও খারাপ ভাষা দেয়, ওইসব তো মুখে আনার মতো না। ওর বাপি বলে, আমরা নিজে কানে শুনেছি, ওর বাপি বলে ধৈর্য ধরো, এত বছর ধৈর্য করছো, আর মেয়ের ট্রিটমেন্টটা তুমি ধৈর্য ধরে করো, ঠিক এইসব কথার একদিন জবাব পাবে, জবাব ঠিক পাবে, সময় আসতে দাও, হয়তো কারোর 5 বছর পরে সময় আসে, কারোর 10 বছর পরে সময় আসে। তো তোমাকে যখন বলেছে না এই কেন আমাদেরকে আমার শ্বশুর খাওয়ায়, তো সেই মানুষটা তার বউ যদি ভিডিওটা দেখে, তার স্বামীরা যেন বলে যে আমার মামা শ্বশুর আমাদেরকে খাওয়ায়, ঠিক আছে। রূপার সেই অকাদ আছে, রূপাই কালো মেয়ে হলে কী হবে, রূপার অকাদ আছে যে সবার মন জয় করা। এখনও মামা শ্বশুর, শাশুড়ি নেই 6 বছর হয়ে গেছে, মামা শ্বশুর এখনও বৌমার জন্য, নিজের বৌমাদের তো, নিজের বৌমা না ভাগনা বউরা এখনও টানে, সেই অকাতটা রূপা রাখে। তো সকলে ভালো থেকো সুস্থ থেকো, যেমন তোমরা আমাকে ভালোবাসো। হ্যাঁ, ও মানু বলছে ঠিক দেখা হচ্ছে কিন্তু আগামী পর্বে। আর এর আশেপাশের লোকের জন্য এই ভিডিওটা করা, যে সংসার আমিও যতটা পারি আমি টানার চেষ্টা করি মাছ মাংসর থেকে, যেন, কারণ আমার মানু খেতে ভালোবাসে, যেটা আমি সেটা এনে রাখি। আমি শ্বশুরকে বলবো আনবে, সেই আশায় আমি থাকি না, আমি কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমিও সংসার চালানোর চেষ্টা করি। আর আমার দাদা তো পিছনে আসেই, আর তোমরা তো আমার পিছনে আছোই, এই যে আজকে 2 বছর ধরে তোমরা আমার 18 মাস ধরে আমার জার্নি দেখছো, কষ্ট দেখছো।